ঘড়িতে 11:31। গ্রাম মফস্বলের জন্য প্রায় মাঝরাত বলা যায়। তবে তা হেলাল উদ্দিনের জন্য রাতের প্রথম প্রহরও নয়। গভীর থেকে গভীরতর রাত তার কাছে কেবল শুধু সাধারণ নয়, স্বাভাবিক। বছর 10 আগে দেওয়া এই দোকানটাই তার একমাত্র নির্দিষ্ট সম্বল। সারাদিনটা মামুন দেখে শুনে রাখলেও রাতে ছোকরাটাকে এ দোকানে এ দ্বন্দ্ব বসিয়ে দেওয়াও যেন অসম্ভব। তার এক কথা, কাফনের কাপড়ে বন্দি কফিন, রাতের দিকটায় সে সামলাতে পারবে না। এমনিতেই তার নাকি এসবে বিরাট ভয়, অজ্ঞতা। তাই হেলাল উদ্দিন নিজেই রাতের এই সময়খণ্ডে দোকানে থাকেন। 12টা বাজতেই দোকান বন্ধ হয়। দোকানের পেছনের পার্টিশনে একটা চৌকি পাতা থাকে সবসময়। রাতটা সেখানেই ঘুমান হেলাল উদ্দিন। দোকানে যে মালামাল আছে তার দাম মোটেও কম নয়। তাছাড়া অনেক সময় এদিকটায় চোর ছ্যাচোরদের আনাগোনাও বাড়ে। তাই স্ত্রী সন্তানহীন সংসারের একলা কর্তা হিসেবে রাত এখানেই কেটে যায়। অন্তত গত বছর 7 থেকে তেমনটাই হয়ে আসছে। হেলাল উদ্দিন তার একমাত্র পিতাকে মৃত্যুর কাপড়ে জড়াতে পারেননি। একমাত্র টাকা আর 3.5 হাত সেই কাপড়ের সংকটে। যদি না শহর থেকে কাপড়খানা চেয়ারম্যান সাহেব নিজে আনার তদবির করতেন, তবে হয়তো দাফনটাও তাকে এই বিশেষ কাপড় ব্যতীতই করাতে হতো। গ্রামের গরিব মানুষদের জন্য মৃত্যু নামক বিয়োজন যেন আরেক আতঙ্কের নাম ছিল সে সময়। তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সেজন্যই এই ভিন্নধর্মী ব্যবসায় তার আগমন। প্রত্যেক প্রিয়জনকেই তো একসময় তাদের বিদায় জানাতে হবে। শেষ বিদায়ের বেলায় যেহেতু তার প্রয়োজন পড়ে, তাই সে দোকানের নাম রেখেছে শেষ বিদায় স্টোর। মানুষের হায়াত ফুরালেই সে স্টোরে পাওয়া যায় ক্রেতার ছোঁয়া। হাত ঘড়ি উঠিয়ে আরেকবার সময়টা দেখে নিলেন হেলাল উদ্দিন। বড় কাঁটাটা 9টায় ঠেকেছে, অর্থাৎ 11:45 বাজে। মেঘের গড়গড় আওয়াজ আসলো কানে। আজকের আকাশটা মোটেও ভালো না, এই বুঝি বৃষ্টি নামলো বলে। মাঝে মাঝে দমকা হাওয়া যেন সে কথারই জানান দিচ্ছে। কাঁচা রাস্তার ধারে থাকা এই শেষ বিদায় স্টোরের পাশটায় একটা ছোট চায়ের দোকান আছে রমিজ মিয়ার। হেলাল উদ্দিন উকি দিলেন, না, সেটাও বন্ধ হয়ে গেছে। আজ একটু জলদিই বোধ হয় লোকটা টলপি টলপা গুটিয়ে পালিয়েছে। তা না হলে একটু গরম গরম চা খাওয়া যেত, সাথে একারই গল্প। কপাল খারাপ, কিছুই মিলল না। ভাবছেন দোকানটা বন্ধ করেই শুয়ে পড়বেন কিনা। 2-1 ফোঁটা বৃষ্টি নামতে শুরু করেছে। আশেপাশে দূর দূরান্ত অবধি কোনো ঘর নেই। মাইল 2-1 দূরে যে বাড়িগুলো থেকে মিটিমিটি আলো আসত সেগুলোও বন্ধ। বোধহয় কারেন্ট চলে গিয়েছে। অবশ্য কারেন্ট যাওয়া আসা কখন করে তা হেলাল উদ্দিন জানে না। এই দোকানটায় বিদ্যুৎ সংযোগ নেই। দিনের গরমে হাত পাখা, আর রাতের অন্ধকারে তেলের কুপি দিয়েই কাজ চলে যায়। যে দোকানে অঘটন ছাড়া কোনো ক্রেতা আসে না, তার জন্য এই ব্যবস্থায় যথেষ্টই। না, এ অবস্থায় এ আবহাওয়ায় এখানে বসে থেকে কোনো লাভ নেই। আসন থেকে নেমে দাঁড়ালেন তিনি। চোখগুলো টলটলে আসছে। ঠান্ডা বাতাস যেন ঘুমের ওষুধের বড়ি হিসেবে কাজ করছে। বিছানা নরম উষ্ণতা তাকে ডাকছে। এই ডাকে সায় দেওয়া ছাড়া কোনো উপায় নেই। দোকানের শাটার নামিয়ে দিলেন। হাতে তেলের কুপিটা নিয়ে পা বাড়ালেন মাঝের পার্টিশনের দিকে। দেওয়ালে সারিবদ্ধভাবে হেলিয়ে রাখা কফিনগুলো যেন মধ্য প্রাচীরের ন্যায় দাঁড়িয়েছিল দোকানটার বেশিরভাগ জায়গা জুড়ে। বাকি অংশগুলোতে আলমারির অবস্থান। তাতে রয়েছে কাফনের কাপড়ের একচ্ছত্র আধিপত্য। সাথে আছে জানাজা দাফনের সময় প্রয়োজনীয় কিছু জিনিসের সমাহার। পার্টিশনের দরজাটা খুলে নিজ দোকানে ছোট্ট শয়নকক্ষে প্রবেশ করলেন হেলাল উদ্দিন। বিকট শব্দে আকাশ গর্জে উঠল। কানে ভেসে আসলো বৃষ্টির ঝুমঝুম আওয়াজ। আকাশটা বোধহয় আজ সারা রাতই এমন করবে। বিছানায় বসে কুপির আলোটা এক হয়ে নিভিয়ে দিলেন তিনি। গা এলিয়ে দিলেন নরম উষ্ণ গদিতে। ক্ষণিক সময় পর শুধু তার মৃদু নাক ডাকার আওয়াজ নিশ্চিত করল গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছে প্রাণটা। কতক্ষণ ঘুমিয়েছিলেন বোধোদয় হয়নি। খট করে এক আওয়াজ হলো। তার ঘুমে ব্যাঘাত ঘটল। চোখ মেলে অন্ধকারের সামনে তাকিয়েছিলেন কয়েক সেকেন্ড। বোঝার চেষ্টা করছিলেন আওয়াজটা কিসের।
খটখট আওয়াজটা একটু পরপরই হচ্ছে, থেমে থেমে, সময় নিয়ে। আচ্ছা, কোনো কফিন কি অন্য কফিনের সাথে ধাক্কা খেয়ে এমন শব্দ তুলছে? কিন্তু এত ভারী জিনিসগুলো এভাবে নড়ছে কেন? নিশ্চয়ই দমকা হাওয়া তার বন্ধ দোকানে চোরের মতো ঢুকে পড়েনি। মাস্টার, ঘুমাইছনি? চাপা এক কণ্ঠস্বর ভেসে এলো, সাথে এলো কিছু খটমট আওয়াজ। হেলালুদ্দিন শোয়া থেকে উঠে বসলেন। এক সময় মাধ্যমিক স্কুলটাতে পড়িয়েছিলেন, সেই থেকে গ্রামের বেশিরভাগ লোক তাকে মাস্টার বলে ডাকে। এই পরিচয় তাকে একদমই বিরক্তি দেয় না, তবে সময়টা তাকে হতাশ করলো। হাত ঘড়ি রেডিয়াম কাটা বলছে রাত 1টা পার হয়েছে। এত রাতে এত সুন্দর একটা ঘুম! ইস, লোকটা বড্ড অসময় তার কাছে এসেছে। মাস্টার, আমি পাশে গ্রাম থেকে আইছি। আমার একটা লোক মারা গেছে। তুমি যদি আমারে কিছু কাপড় দিতা। তীব্র অনিচ্ছা সত্ত্বেও গরম বিছানা তাকে ছাড়তে হলো। চপ্পল দুটো পায়ে চাপিয়ে মাতাল পায়ে এগিয়ে গেলেন পার্টিশনের দরজার কাছে। রাত বিরাতে দোকানে পাহারা দিতে হয়। খদ্দেরের দেখা মিলাটাও তার কাছে নতুন নয়, বেশ কয়েকবার এমনটাই হয়েছে তার সাথে। পাশের গ্রামগুলোতে কেউ মারা গেলে তাদের লোকেরাই মাঝরাতেই এসে দাফনের সরজামাদি নিয়ে যায়, সকাল হতেই জানাজা পড়ে দাফন দিবে বলে। দৃশ্যটা তার কাছে নতুন নয়, কিন্তু এই শব্দটা প্রথমবার শুনছে। শাটারগুলো টিনের তৈরি, তারপরও তাদের থেকে খটখট শব্দের উৎপত্তি হচ্ছে কিভাবে? কুপি হাতে নিয়ে শাটারের কাছাকাছি আসলেন। আধ খোলা চোখে কুপির আলোয় সঠিক চাবি বাছাই করে খুলতে লাগলেন তালা। তালা খুলে পাশে রেখে এক পাশে শাটার তুলে দিলেন হেলালুদ্দিন। বললেন, কই আপনি? বলেন, কি লাগবে? আমি সাইডেই আছি। তুমি আমার একটা কফিন, একটা কাফনের কাপড় আর একটা খাটিয়া দাও। খাটিয়া তো আমার কাছে নাই। এটা তো স্থানীয় মসজিদে থাকার কথা। তাদের সাথে যোগাযোগ করেননি? করছিলাম তো, ওরা কয় খাটিয়া দিব না। তোমার ধারে তো সব কিছুই আছে, খাটিয়াটাও তো থাকার কথা। ওটা আমি বেচি না। ওটা কিনতে হলে আমার কাছে আগে অর্ডার দিতে হবে। আগে জানতাম না, অবশ্য জানলেও কাম হইতো না। মরণ কি আর অগ্রিম টিকিট লয়ে আসে কও? তা তো আসে না। বলেন, কী কী নেবেন তাইলে? আমার চোখ ঘুমে বন্ধ হয়ে আসছে। তাইলে কফিন আর কাফনের কাপড়টাই দাও। আচ্ছা, ঠিক আছে। হেলালুদ্দিন ভেতরের দিকে অগ্রসর হতে নিলেন। পর মুহূর্তেই থেমে অজানা লোকটাকে উদ্দেশ্য করে বললেন, কফিন যে নিয়ে যাবেন, গাড়ি কোথায়? এত ভারী কফিন একলা উঠাবেন কিভাবে? গাড়ি লাগবো? হ, তাও তো ঠিক। এত রাইতে এখন আমি গাড়ি পামু কই? এক কাজ করেন, কাফনের কাপড়টাই নিয়ে যান। লাশ কাফন পরায় খাটিয়ায় তুলে দিবেন, কোনো সমস্যা হবে না। দাফনের ক্ষেত্রে কফিন ম্যান্ডেটরি না। কাফন দিয়েই কাজ চলবো? হ্যাঁ, তাও বেশ নিশ্চিন্তে। দাও তাইলে। আমারে মোটা দেখা একখান কাফনে কাপড় দাও। কাফনের কাপড় আবার মোটা চিকন হয় নাকি? সব কাপড়ই এক, মোটাও না চিকনও না। আলমারির দরজা টেনে খুললেন হেলালুদ্দিন। পলি ব্যাগে মোড়ানো একটা ভাঁজ করা কাপড় উঠিয়েই লোকটার দিকে এগিয়ে আসলেন। কই আপনি? এই যে নেন, এটার দাম 250 টাকা। এত রাতে কষ্ট করে আসছেন, আপনি 200ই দিয়েন। অন্ধকার থেকে দুটো হাত এগিয়ে এসে কাপড়ের প্যাকেটটা গ্রহণ করলো। আরে, এটা তো দেখি অনেক পাতলা। এটা দিয়া তো আমার ঠান্ডা কিছুতেই যাইব না। অবাক হলেন হেলালুদ্দিন। মানে? মানে, এই ঝড় বৃষ্টির রাইতে এত পাতলা কাপড় মাটি তো মেলা ঠান্ডা করব। ছোট্ট শ্বাস ছাড়ার শব্দ এলো হেলালের কাছ থেকে। দেখেন, আমি মোটেও মজার মেজাজে নেই। নিলেন নেন, নতুবা আমাকে একা ছেড়ে দেন, আমি ঘুমাবো। আচ্ছা, তাইলে তুমি আমারে আরেকটা কাফনের প্যাকেট দাও। দুইটা একলগে করলে যদি কিছুটা কাম হয়। আজব মানুষ আপনি। প্রথমে বললেই তো হতো। সাথে আরও কিছু লাগবে কি? পরে আবার বললেন না এটা ওটা প্রয়োজন। লাশের গন্ধ তারাই কেমনে? তোমার ধারে কি কিছু আছে এমন? গোলাপ পানি আছে। তাইলে 1 বোতল দিও। হেলালুদ্দিন আবার চলে গেলেন কাঠের আলমারির দিকে। দুয়ার দুটো খুলে প্রয়োজনীয় জিনিস নিয়ে দ্রুত ফিরে আসলেন দোকানের সামনে। এই নেন, সর্বমোট 450 টাকা। আইসা, টাকাটা তোমার কাল সকালে দিলে হয় না? আসলে আমি বড় বিপদে পইরা তোমার দ্বারস্থ হইছি। এখন তুমি যদি... চুপচাপ কিছু একটা ভেবে গেলেন হেলালুদ্দিন। হয়তো গ্রামের গরিব কিংবা অসহায় কোনো পরিবার হবে।
ব্যবসায়িক নিয়তের পাশাপাশি সাদাকা হিসাবে অনেক সময় সে সাহায্য স্বরূপ অনেক কাপড়ই দান করে। আজও যে তা করা অসম্ভব তা নয়, কিন্তু লোকটার কথা কেমন যেন এলোমেলো। হয়তো তাদের দুজন মারা গিয়েছে, তাই দুটো কাপড় নিয়েছে। না, এ নিয়ে একটু বেশিই চিন্তা করছে সে। পরিবারের সদস্যদের হারিয়ে লোকটা হয়তো বিপর্যস্ত, তাই কথায় তালগোল পাকিয়ে ফেলেছে। রেখে দিন, টাকা দিতে হবে না। তোমারে ধন্যবাদ মাস্টার। তোমার মতো ভালো মানুষ আছে বললেই দুনিয়াটা এখনো ধ্বংস হয় নাই। অথচ কত মানুষই তো রূপ বদলাইল ক্ষণে ক্ষণে। কত রাইটের আড়ালে যে চাপা পইরা যায় সে কুকর্ম, আল্লাহ মালুম। ঠিক বুঝলাম না। যাই মাস্টার, আমার হাতে সময় নেই। তুমি ভিতরে যাও, সাবধানে থাইকো। এত রাইতে তোমার ঘুমে পীড়া দেওয়ার লাইগা রাগ কইরো না, মার্জনা কইরা দিও। কী বা করতাম কও? এরা জানাজা পড়াইব না, দাফন ছাড়াই মাটি চাপা দিব। যদি এই কাপড় দুইটা আমার কবরের সম্বল হয় তাতেই মেলা। যাই মাস্টার, ভালো থাইকো। ঘুম ঘুম চোখে দোকানের শাটার নামাচ্ছিলেন হেলালুদ্দিন। তবে তার ঘুম যেন বারুদের মতো উড়ে গেল শেষ কথাগুলো শুনে। আমার কবর? হুড়মুড়িয়ে শাটার তুলে কুপি হাতে বেরিয়ে এলেন হেলালুদ্দিন। আশেপাশে হন্য হয়ে কাউকে খুঁজতে লাগলেন। বৃষ্টির ছোট দুই এক ফোঁটা তার গায়ে পড়ল। নির্বিঘ্নে এই অন্ধকারে যতদূর চোখ যায় রাস্তার দুধারে কেউ নেই, কিচ্ছু নেই। ভয়ে গা শিউরে উঠল তার। এতক্ষণ যার কাছে সে কাপড় হস্তান্তর করল, তার অস্তিত্ব এত দ্রুত মিলিয়ে গেল কিভাবে? কোন জগতে? এ কেমন প্রহেলিকা? দোয়াদুরত পড়তে পড়তে দোকানের ভেতরের দিকটায় এলেন সময় করে। ভয়ে ভয়ে শাটার নামাতে লাগলেন। অমনি তার চোখে পড়ল একটা ছোট্ট কাগজের টুকরো। টুকরোটা তার বসার আসনের সামনেই পড়ে আছে। তালা ঝুলিয়ে নিচ থেকে তুলে নিলেন সেই ছোট্ট কাগজটা। দক্ষিণ পাড়ার লিচু আম বাগানটায় ওরা আমাকে খুন করেছে। তুমি আমার লাশটা ওঠানোর ব্যবস্থা করো মাস্টার। ওরা অনেক খারাপ, পুলিশ ছাড়া আগাইও না। ময়না আর ময়নার মারে সময় পাইলে একটু দেখতে যাইও। অসময় তোমাকে পীড়া দেওয়ার লাইগা আমারে মার্জনা কইরো। হেলালুদ্দিন বুঝতে পারছে তার কপাল থেকে ঠান্ডায় মুহুর্মুহ ঘাম ঝরছে। ঘুণাক্ষরেও বুঝতে পারেনি এতক্ষণ খদ্দের ভেবে সে কার সাথে কথা বলছিল। ভয়ানক এক সময়ের সম্মুখীন সে। না, আর পারছে না। তার হাই প্রেশার হয়ে যাচ্ছে। তাকে বিশ্রামস্থলে যেতে হবে। এই রাত তার জন্য ভীষণ অচেনা। ঘুম যেন তার কাছে এক টুকরো সোনার হরিণ। আরে রমিজ মিয়া, কই যাও? গ্রামের মেঠো পথ ধরে হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া রমিজকে থামিয়ে দিলেন মঞ্জুর তালুকদার। লিচু বাগানে যাইবা নাকি? না ভাই, এত সাত সকালে লিচু খাওয়ানোর শখ নাই। শুনলাম ওইখানে নাকি পুলিশ আইছে, বিরাট ঝামেলা। সদর মিয়ার লিচু বাগানে পুলিশি ঝামেলা? ব্যাপারটা কি? আমিও তো জানি না। লও আমার লগে, যাইয়া দেখি বিষয়টা কি। চলো তো, আমার তো মেলা টেনশন হইতাছে। সদর মিয়ার বাড়িতে আবার ভাস্তির বিয়ার কথা চলতাছে। এমন সময় এসব তো ভালো লক্ষণ না। রমিজ মিয়াকে সঙ্গে নিয়ে মঞ্জু তালুকদার যেন হনহন করে ছুটে যেতে লাগলেন। মেঘ যেন ভেদ করে আকাশে দৃশ্যমান হলো সম্পূর্ণ সূর্য। দেখেন হেলাল সাহেব, যদি আপনার অভিযোগ সত্যি না হয় তবে কিন্তু আমাদেরকে হেয় করার জন্য আমরা আপনার উপর অ্যাকশন নিব। আপনি আমার কথা বিশ্বাস করেন স্যার? এই যে ঠিক এই জায়গাটায় কিছু একটা নিশ্চয়ই আছে। দেখেন, এটার মাটি কেমন নরম, আশেপাশের মাটি ভরাট, কিন্তু এখানকারটা একদমই হালকা। ভিড় ঠেলে এগিয়ে এলেন বাগান মালিক সদর মল্লিক। রীতিমতো রেগে মেগে গিয়ে তিনি বললেন, মগের মুল্লুক নাকি? সাধারণ এক দোকানির কথায় আমার বাগানে খোঁড়াখড়ি আমি একদমই হইতে দিব না। দেখেন অফিসার, আমি আপনার কাছে অভিযোগ করেছি, আপনার সাহায্য চেয়েছি। অন্তত পক্ষে সেটা আমায় করুন। যদি কিছু না মিলে তবে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিব। আমার কোনো আপত্তি নেই তাতে। আমার আপত্তি আছে। তুমি এক্ষুনি আমার বাগান থেকে বের হয়ে যাও। থামুন। হাত উঁচিয়ে বাগান মালিকের আওয়াজ বন্ধ করলেন থানার ওসি। হেলালুদ্দিনের দিকে ফিরে শক্ত কণ্ঠে বললেন,
আপনার কথা যদি মিথ্যে হয় তবে খুব খারাপ পরিণতি আপনাকে বরণ করতে হবে। কিন্তু কনস্টেবল, মাটি খোঁড়ার ব্যবস্থা করো। কিন্তু ওসি সাহেব, আমি আর কোনো কথা শুনতে ইচ্ছুক নই। কনস্টেবল, দ্রুত হাত চালাও। সময় যেতে লাগলো। প্রতিটি প্রহরেই যেন নিঃশ্বাস দ্রুত হয়ে আসছিল বাগান মালিকের। তিনি আস্তে আস্তে পিছুপা হতে লাগলেন। সব শেষ, এবার তার রক্ষে নেই। এত গোপনে কাজটা করার পরেও এই ছোট্ট দোকানদারটা কিভাবে জানলো? আস্তে আস্তে মাটি খুঁড়তে বেরিয়ে আসতে লাগলো এক মধ্যবয়সী মানুষের লাশ। আশ্চর্য দৃষ্টে দোকানদার হেলাল শুধু দেখে যেতে লাগলো। লাশের গায়ে জড়িয়ে থাকা কাফনের কাপড়টা একটা নয়, দুটো কাফনের কাপড় একসাথে পেঁচানো। নাকে বাজে নয়, মিষ্টি গোলাপের সুঘ্রাণ ভেসে আসছে। তার মানে কি? না, কোনো কিছুই তো মিথ্যে নয়। তার মানে কাল রাতে এই লোকটাই তার কাছে এসেছিল নিজের লাশকে পেঁচানোর জন্য, দুটো কাফনে কাপড় নিতে। চোখ বুজে ফেলল হেলাল। লাশ উঠিয়ে আনতেই শোরগোল পড়ে গেল চারপাশে। কানে ভেসে আসলো কিছু কথার আওয়াজ, কেউ যেন পালিয়ে যাচ্ছে। পুলিশ তাকে ধাওয়া দিতে পিছু নিল সজোরে। হ্যাঁ, হয়তো এসব কিছুর পেছনের মূল হোতা পালানোর মহাব্যর্থ চেষ্টা করছে। তবে সে কি জানে না তার জন্য এটা মোটেও সহজ হবে না। তার বিরুদ্ধে যে লাশটা নিজে থেকেই সাক্ষ্য দিচ্ছে। বৃষ্টির মুখর রাত নয়, তবে শান্ত এবং হিমময় সে রাতের প্রকৃতি। ঝিঝি পোকার অনবরত ডেকেই চলেছে পাশের ঝোপঝাড় থেকে। আকাশে আজ উঠেছে গোলাকার স্বচ্ছ এক চাঁদ। চাঁদের সেই আলো গ্রামকে গ্রাম করে তুলেছে দৃশ্যমান। কেউ একজন হেঁটে আসছে খালি পায়ে। আশ্চর্য, পায়ের মাটিগুলো কি একটু ঝেড়ে নিবে না সে? এইভাবে ভেজা মাটিতে ডুবে থাকা পা নিয়ে কেউ কি এভাবে হাঁটে? একদমই বেনামান। এই ভুল মোটেও অনুকরণীয় নয়। গভীর ঘুমে আচ্ছন্ন হেলাল। হঠাৎ খটখট শব্দের তোড়ে ঘুম ভেঙে গেল তার। চোখ মেলে কিছুক্ষণ তাকিয়ে রইলেন সামনের দিকে। খটখট শব্দটা কিছুক্ষণ পরপর হচ্ছে, সময় নিয়ে। কফিনে কফিন লেগে কি এই শব্দটা হচ্ছে? কিন্তু এত ভারী কফিন এভাবে নাড়াবে কে? মাস্টার, ঘুমাইছনি? অচেনা এক কাপা কণ্ঠস্বর ভেসে এলো। হেলালের ঘুম যেন উড়ে গেল বারুদের মতো। ফিরে এসেছে গভীর রাতের এক খদ্দের। আমার কয়টা কাফনে কাপড় লাগতো, যদি তুমি দিতা। আমার ধারেও কিন্তু টাকা নাই। টাকা চাইয়া আবার আমারে লজ্জা দিও না কিন্তু। খোলা থাকা চোখ দুটো বন্ধ করে ফেলেন হেলালুদ্দিন। শেষ বিদায় স্টোরে এখন কি অন্য জগতের খদ্দের আসা শুরু করলো? হায় হায়, এটাও কি সম্ভব? না, তাকে উঠতেই হবে। এই নিয়ে 56 বার, প্রতিবারই জিনিস না নিয়ে তারা ফেরেনি। না জানি এই সংখ্যাটা কত দিকে শেষ হবে। পা দুটো নেমে চপ্পলে ঢুকে গেল যথাসমেত। শেষ বিদায়ের যাত্রী তার যাত্রা শুরু করতে চলেছে। মনে মনে আওড়ালেন তিনি, এই মৃত্যুর কেবল হবে অবসর, শুধুই আমার মৃত্যুতে।